আপনি কি কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং আপনার কর্মস্থলে এমন কোনো ঘটনা ঘটে যার সম্পূর্ণ দায়ভার আপনার উপর চাপানো হয় এবং এর ফলশ্রুতিতে কি আপনাকে চাকরি থেকে বার করে দেওয়া হয়? আপনি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আজকের ভিডিওতে আমি সেই সকল নিয়মকানুন নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনি আপনার হারানো চাকরি ফিরে পাবেন। শুধু তাই নয়, আপনার বকেয়া মজুরিও ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আমি ব্যারিস্টার আইমান রহমান খান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখার আজকে আমন্ত্রণ জানাচ্ছি, যার মাধ্যমে অনেকেই অজানা কিছু তথ্য জানতে পারবেন। সর্বপ্রথম এটা যাচাই করতে হবে যে আপনার অফিসে আপনার পজিশনটা কি। আপনি যদি একজন শ্রমিক হয়ে থাকেন তাহলেই শ্রম আদালতে এসে আপনি আপনার অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন। শ্রম আইনের ২ ধারা ৬৫ উপধারায় এটা সুস্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রমিক হলো সেই ব্যক্তি যিনি শিক্ষানবিশ বা যিনি কোনো প্রতিষ্ঠানে বা শিল্পে সরাসরি বা ঠিকাদারের মাধ্যমে মজুরি বা অর্থের বিনিময়ে কোনো দক্ষ, অদক্ষ, কায়িক, কারিগরি, ব্যবসা, উন্নয়নমূলক অথবা করণিক কাজে নিযুক্ত কর্মচারী বা কর্মকর্তা এবং ২ ধারা ৪৯ খ উপধারায় বর্ণিত ব্যক্তি ছাড়া সকল ব্যক্তি এই সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে। যেমন উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনামূলক বা প্রধান নির্বাহী বা ব্যবস্থাপক বা প্রশাসনিক বা তদারকির জন্য লিখিতভাবে দায়িত্বপ্রাপ্ত যে কোনো ব্যক্তি। সুতরাং এটা সর্বপ্রথম যাচাই করে নিতে হবে যে আপনি এই শ্রমিকের সংজ্ঞায় ফিট করেন কিনা। এটার জন্য একটি সিম্পল ট্রিক অ্যাপ্লাই করতে পারেন। আপনার কাজে যদি হায়ারিং এবং ফায়ারিং ক্যাপাসিটি থাকে তাহলে আপনি শ্রমিক নন। এবার আসি মূল আলোচনায়। আপনার জব থেকে যদি আপনাকে বের করে দেওয়া হয় এবং সেটার কারণ যদি হয়ে থাকে অসদাচরণ বা মিসকন্ডাক্ট, আপনার কোম্পানিকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ স্টেপস অবলম্বন করতে হবে এবং এই স্টেপসগুলো তারা যদি একটা মিস করে তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা তারা দায়ের করেছে এবং আপনাকে যদি বার করে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ অবৈধ হবে। এই স্টেপসগুলোর মধ্যে সর্বপ্রথম স্টেপটা হচ্ছে আপনার কোম্পানি যখন আপনার বিরুদ্ধে এই অভিযোগটা দায়ের করবে তা অবশ্যই লিখিতভাবে হতে হবে। দ্বিতীয় স্টেপটা হচ্ছে এই লিখিত অভিযোগটার একটি কপি আপনাকে সরবরাহ করতে হবে এবং আপনাকে শুনানির জন্য ৭ দিন সময় দেওয়া হবে। আপনাকে তারা শুনানির সুযোগ দিবে। পরবর্তীতে আপনার শুনানির শেষে আপনার উপর একটি তদন্ত হবে এবং এই তদন্ত কমিটি একটি তদন্ত সম্পন্ন করার পরে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করবে, যার একটি কপি আপনিও পাবেন। এই প্রতিবেদনে সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায় সেটার ব্যাপারে এবং এর পরিপ্রেক্ষিতে আপনাকে কী শাস্তি প্রদান করা হবে তার ব্যাপারে। তদন্ত প্রতিবেদনের সাপেক্ষে আপনাকে দোষী সাব্যস্ত করা হলে প্রতিষ্ঠানের মালিক বা ব্যবস্থাপক আপনার ডিসমিসাল লেটার বা অব্যাহতিপত্র স্বাক্ষর করবে এবং আপনাকে সেই মুহূর্তে চাকরি থেকে বের করে দেওয়া হবে। তবে এই সবকটা ধাপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে তদন্ত। আপনার প্রতিষ্ঠান আপনার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছে সেটার সত্যতা যাচাই করতে হলে আপনার প্রতিষ্ঠানকে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে, যা গঠিত হবে আপনার প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট এবং এমপ্লয়ীদের মাঝে একজন প্রতিনিধির দ্বারা। আপনি যদি মনে করেন আপনাকে অন্যায়ভাবে চাকরি থেকে ডিসমিস করে দেওয়া হয়েছে এবং আপনি যদি এটা প্রমাণ করতে পারেন যে এই অভিযোগের কোনো সত্যতা নেই, তাহলে ডিসমিসাল হওয়ার ৩০ দিনের ভিতরে আপনার এমপ্লয়ারকে আপনি লিখিতভাবে একটি অভিযোগ প্রদান করবেন। আপনার লিখিত অভিযোগ গ্রহণ করার ১৫ দিনের মধ্যে আপনার এমপ্লয়ার একটি তদন্ত সম্পন্ন করবে এবং তদন্ত চলাকালীন অবস্থায় আপনার শুনানি গ্রহণ করবে। আপনার অভিযোগে যা যা কথা বলার আছে তা সব কিছু আপনি এই শুনানিতে বলতে পারবেন এবং সবশেষে আপনার এমপ্লয়ার তাদের সিদ্ধান্ত আপনাকে লিখিতভাবে জানিয়ে দিবে। এই লিখিত সিদ্ধান্ত যদি আপনি না মানেন অথবা আপনার লিখিত অভিযোগের পরেও যদি আপনার এমপ্লয়ার কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে এইটার বিরুদ্ধে আপনি আদালতে আসতে পারেন। এক্ষেত্রে আপনার তাদের লিখিত সিদ্ধান্তের ৩০ দিনের মধ্যে আপনি শ্রম আদালতে আসতে পারবেন এবং তা আপনার অভিযোগের পরে তারা যদি কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে অভিযোগের পরে ১৫ দিনের পর আপনি শ্রম আদালতে আপনার অভিযোগ দায়ের করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ২০০৬ সালের বাংলাদেশের শ্রম আইন ৩৩ ধারার ৩ উপধারায় শ্রম আদালতে মামলা করতে হবে। মামলা দায়ের করার পূর্বে আপনাকে যে সকল কাগজপত্র সংগ্রহ করতে হবে তা হচ্ছে আপনার এই কোম্পানিতে জয়েনিং লেটার,
আপনি যদি এই কোম্পানি থাকা অবস্থায় কোনো প্রমোশন হয়ে থাকে, সেই প্রমোশন লেটার, আপনাকে যে শো কজে নোটিশ দিয়েছিল এক্সপ্লেনেশন লেটার, আপনার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই চার্জশিট, আপনার বিরুদ্ধে যে তদন্ত করা হয়েছে সেই তদন্ত প্রতিবেদন, এবং আপনাকে যখন ডিসমিস করা হয়েছে যে ডিসমিসাল লেটারটা আছে, সেই সকল কাগজপত্র আপনার মামলার আর্জির সাথে অবশ্যই আদালতে দাখিল করতে হবে। শ্রম আদালতে মামলা দায়ের করার সময় অবশ্যই আর্জিতে আপনাকে একটি প্রার্থনা করতে হবে, সেটা হচ্ছে আপনি আপনার চাকরি ফেরত চাচ্ছেন এবং বকেয়া মজুরিও ফেরত চাচ্ছেন। শ্রম আদালতে মামলা দাখিল করার পরে, সেটা পরিচালনা করার পরে যখন রায় প্রদান করা হবে, সেই রায় যদি আপনার বিপক্ষে চলে যায় তাহলে ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ এই রায়ের বিপক্ষে আপনি আপিল করতে পারবেন শ্রম আপিলের ট্রাইব্যুনালে। শ্রম আপিলের ট্রাইব্যুনালেও আপনার মামলা পরিচালনা করার পরে যদি রায় আপনার বিপক্ষে চলে যায় তাহলে অবশ্যই আপনি এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আসতে পারবেন। এর সব কিছুর মধ্যে যদি আপনার এই রায়টা বা শ্রম আদালতের প্রথম রায়টা যদি আপনার পক্ষে আসে তাহলে অবশ্যই আপনি আপনার চাকরি ফেরত পাবেন এবং শ্রম আদালত সেই মর্মে একটি নির্দেশনা আপনার প্রতিষ্ঠানকে দিয়ে দিবে। তো আজ তাহলে এ পর্যন্তই। আমি আশা করি যে এই বিষয়টা আপনার পরিষ্কার হয়েছেন যে শ্রম আদালতে আসার আগে আপনাকে কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। আপনার এমপ্লয়ারকে ফার্স্টে জানাতে হবে যে আপনি যে তাদের ডিসমিসালের এগেনস্টে যে আপনি বিক্ষুব্ধ। আপনি এই স্পেসিফিক টাইম লিমিটের মধ্যে যদি আপনি আপনার এমপ্লয়ারকে অভিযোগ না দায়ের করতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে শ্রম আদালতে মামলা করতে আপনার সমস্যা হতে পারে। সুতরাং অবশ্যই মনে রাখবেন যে স্পেসিফিক টাইম লিমিটের মধ্যে আপনার যা অভিযোগ আছে আপনি আপনার এমপ্লয়ারকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যথাসময়ে চেষ্টা করব এই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।